নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অডিও স্টোরি জোন। আজকে আপনাদের জন্য রয়েছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা লক্ষ্মী আচার্যির গল্প। লক্ষ্মী আচার্যির গল্প গল্পটি আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের 50টি ভূতের গল্প এই বইটি থেকে। গল্পের কথক এবং লক্ষ্মী আচার্যির চরিত্রে সুজয়, লক্ষ্মী আচার্যির ভাই এবং বিভিন্ন ভূতের চরিত্রে সৈকত, গ্রামের লোকজন এবং আরও বিভিন্ন চরিত্রে নির্বাণ, ছেলেটির মায়ের চরিত্রে পিয়ালি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন আজকের গল্প শুনে আসা যাক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লক্ষ্মী আচার্যির গল্প। হরিহর ডাঙা চর। একদিকে নারুগ্রাম, অন্যদিকে ভেলায় গেছি, মধ্যে বাবুর মায়ের মরা খাল। এই মরা খালের ওপারে মরা ঘাট, অর্থাৎ হরিহর ডাঙা চর। তবে হরিহর ডাঙা কেউ বলে না, এখানে বলে হরার ডাঙা। সেই হরার ডাঙার চরে লক্ষ্মী আচার্যি রোজ রাত্রিবেলা ভূতের কাঁধে চেপে জপ করতে যেতেন, আর ফিরতেন মাঝ রাতে ভূতের কাঁধে চেপে। তিনি ছিলেন মস্ত গুণিন। তার মতো গুণিন এ তল্লাটে কেন, গোটা বর্ধমান জেলার মধ্যেও আর ছিল কিনা সন্দেহ। মন্ত্রের শক্তিতে ভূতকে তিনি বেঁধে রেখেছিলেন। পান থেকে চুন খসবার আগেই ভূতেরা তার হুকুম তামিল করে দিত। তাকে পালকিতে বসিয়ে সেই পালকি কাঁধে বইত। অনেকেই নাকি আড়ালে আবডালে লুকিয়ে দেখেছে সেই দৃশ্য। ছায়া ছায়া কালো কালো কি বিচ্ছিরি সব চেহারা। কেউ দেখেছে আস্ত কঙ্কাল, কেউ বা কিছুই দেখেনি, শুধু মাটির ওপর দিয়ে দুলকি চালে দুলে দুলে যেতে দেখেছে পালকিটাকে। সেই পালকির ভেতর বসে আছেন গুণিনের সেরা গুণিন লক্ষ্মী আচার্যি। সবাই বলে লক্ষ্মী আচার্যি নাকি পিশাচ সিদ্ধ। চেহারাটিও তেমনই, লম্বা চওড়া দশাশই চেহারা। খুব কম করেও 6.5 ফুটের বেশি তো হবেনি। ঘন কালো গায়ের রং, পরনে লাল চিলি রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষে মালা, চাঁড়ালের হাড়, শুকুনির হাড়, ধনেশ পাখির হাড়ের মালা, নানা রকমের লাল নীল পুঁতি, গাছের শিকড় আর কড়ির মালা, কত রকমের দুষ্প্রাপ্য তবলকি। কপালে দগদগ করত তেল সিঁদুর, লম্বা করে টানা, মাথায় মস্ত টাক, চোখ দুটি লাল রক্তবর্ণ, যেন ভাঁটার মতো জ্বলছে। চোখ উঠলে যেমন লাল দেখায় তার চেয়েও লাল। সব তেজের যেন ওই চোখের মধ্যেই প্রকাশ। সেই লাল চোখ দুটি নেশায় ঢুলঢুল করত সর্বক্ষণ, ঠিক যেন মহাকালের অবতার। লোকেরা তাই ভয়ে ভক্তি করে চলত সকলে। বলতো, বাবারে সাক্ষাৎ কাল ভৈরব। আচার্যকে দেখলে ভয়ে বুক শুকিয়ে যেত সকলে। শুধু ভয়ের জন্য নয়, গুণের জন্য ভক্তি করত সবাই। জিন আর করিমের মতো অপদেবতাও হার মানত আচার্যের কাছে, যাদের হার মানাতে আচ্ছা আচ্ছা গুণিনও হিমশিম খেয়ে যেত। লোকে তাই দুপুর রাতে মাঠে ঘাটে একলা গেলে নাম নিত আচার্যের। তাদের মনে এ বিশ্বাস স্থিরভাবে জন্মেছিল যে আচার্যের নাম নিলে ভূত তো ভূত, ভূতের বাবাও আর কাছে ঘেঁষবে না। সেবারে নারুগ্রামে কলেরা মহামারী রূপে দেখা দিল। গ্রাম উজাড় করে মরতে লাগলো মানুষ। যে বাড়িতে রোগ ঢোকে সে বাড়িতে বাতি দিতে কেউ অবশিষ্ট থাকে না। কে কার মুখে জল দেয় এমন অবস্থা। সবাই গিয়ে তখন লক্ষ্মী আচার্যকে ধরল। আচার্য তখন সবে তার গৃহদেবতা মহাকালীর পুজো সেরে উঠেছেন। উঠেই দেখেন
সারি সারি সব দাঁড়িয়ে আছে। বললেন, কি ব্যাপার রে, আমার এখানে কেন? লোকগুলো বলল, এখন আপনিই আমাদের ভরসা আচার্যি, আপনি দয়া না করলে যে সবাই মারা পড়ি। আচার্যি বললেন, বলেই একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, দেখি মাকে বলে কি করতে পারি। পাপ করবি তোরা, আর মায়ের কাছে হতে দেব আমি। পঞ্চাবাগদি বলল, আপনিই আমাদের মা বাপ, আমাদের হয়ে মাকে আপনিই একটু বলুন। আমাদের ডাক তো মা শুনবে না, আপনার কথা যদি শোনে। আচার্যি বললেন, অমাবস্যা কবে জানিস? আগে তা আমরা কি জানি, মুখ্য সূক্ষ্ম মানুষ। আচার্যি তখন হিসেব করে বললেন, কোঁচবারে অমাবস্যা আগামীকাল। তোরা শ্মশানে মায়ের পুজোর ব্যবস্থা কর। সকলে মহা ধুমধামে হরডাঙ্গার চটানে শ্মশান কালীর কাছে পুজোর আয়োজন করল। আচার্যি এলেন পুজো করতে, তবে ভূতের কাঁধে চেপে নয়, হেঁটে হেঁটে। সারা রাত ধরে চলল পুজো, হোম ইত্যাদি। শেষ রাতে পুজো শেষ হলে মা মা বলে চিৎকার করতে লাগলেন আচার্যি। একটা হাত শূন্যে তুলে বললেন, দে দে তাড়াতাড়ি দে। কার উদ্দেশ্যে কাকে যে বললেন তা কে জানে। সবাই অবাক হয়ে দেখল, সেই অন্ধকার শ্মশানে মস্ত একটা অর্জুন গাছের ডাল দুলে উঠল। তারপর কালো ছায়ার মতো আধপোড়া একটা হাত আচার্যির হাতে একটা মরার মাথার খুলি বসিয়ে দিল। আচার্যি সেটা নিয়ে মুখের কাছে এনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কিসব মন্ত্র পাঠ করলেন। তারপর সেটা কারণ মিশ্রিত করে তুলে দিলেন গাঁয়ের লোকেদের হাতে। বললেন, এই হলো মহৌষধ, প্রত্যেকে এক বিন্দু করে জিভে দাও। আর যার যার বাড়িতে রোগী আছে তারা সেই রোগীর মুখেও এক বিন্দু করে এই ওষুধ দিয়ে দাও। তারপর বললেন, তোমরা এক্ষুনি কেউ যাবে না, আমি না যাওয়া পর্যন্ত। এখনো আমার কাজ বাকি আছে। এই বলে একটা বড় ঝাঁটা হাতে নিয়ে সে অর্জুন গাছের দিকে তাকিয়ে বললেন, ওরে কে আছিস? গাছের ডাল অমনি দুলে উঠল। সঙ্গে সঙ্গে ছচ্ছর করে একটা ডালের পাতা নাড়িয়ে দেওয়ার শব্দ। আচার্যি বললেন, এই ঝাঁটা নে, মায়ের আদেশ। গাম থেকে ঝেঁটিয়ে সব রোগ এক্ষুনি ঝাঁটিয়ে দে, বুঝলি? আবার সেই ভয়ঙ্কর আধপোড়া হাত চোখের পলকে আচার্যির হাত থেকে ঝাঁটাটা তুলে নিল। আচার্যি বললেন, এবার আমি যাব। বলে একটা শাঁখ হাতে নিয়ে ফু দিতে দিতে খালের পাড় ধরে বরাবর চলে গেলেন আচার্যি। আচার্যির কথা অনুযায়ী এরপর কলেরা একদম নির্মূল হয়ে গেল গ্রাম থেকে। আর কেউ মরল না, যারা ভুগছিল তারাও সেরে উঠল। আচার্যির কৃপায় প্রাণে বাঁচল সবাই। সেই থেকে আজ পর্যন্ত নারুগ্রামে আর কখনো কারো কলেরা হয়নি। লক্ষ্মী আচার্যির ভাই গোবর্ধন আচার্যি একবার বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে দূর গ্রাম থেকে আসছে। তখন মধ্যরাত্রি, ঘুটঘুটে অন্ধকার। হালদার পুকুরের পাড়ে এসে বাধা পেল গোবর্ধন। দেখল তার ঠিক যাওয়ার পথটির উপর বসে আছেন প্রভু। ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের। অথচ
যাওয়ার এই একটি মাত্রই পথ। গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগলো। পথ ছাড়ুন গো মশাই, যেতে দিন। কিন্তু কে কার কথা শুনে? উত্তর এলো, তোর হাতে কি? বিয়ে বাড়ি খেতে গিয়েছিলুম, লুচি মিষ্টি মাছ এসব আছে। ওগুলো রেখে যা। আগে আমার দাদা লক্ষ্মী আচার্যের জন্য নিয়ে যাচ্ছি। সে তো এখন শ্মশানে বসে জব করছে, সে খাবে না, তুই রেখে যা। কিন্তু দাদার নিষেধ। দাদা যে বলেছে রাত ভিতে পথে কেউ কিছু চাইলে দিবি না। বলুক, আমার খিদে পেয়েছে, তুই আমায় দে। দেব, তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও, তাকে জিজ্ঞাসা করে তারপরই দেব। ব্যাস, কেউ আর নেই, পথ ফাঁকা। গোবর্ধন মনের আনন্দে পুকুরপাড় থেকে আলে নামলো। তারপর আল পেরিয়ে রাস্তায় উঠতে যাবে এমন সময় দেখলো মস্ত একটা বাঁশঝাড় শটান শুয়ে আছে রাস্তার ওপর। মহা বিপত্তি, কোনো রকমেই যাওয়ার উপায় নেই। গোবর্ধন বলল, আবার আমার পিছু নিয়েছিস? তুই খাবার দিলি না যে? বললুম তো আমাকে দাদার কাছে নিয়ে চল। তোর দাদার সঙ্গে আমার বিবাদ, তার কাছে যাব না। তবে পথ ছাড়। যা না তুই। কি করে যাব? রাস্তার উপর এভাবে বাঁশঝাড় শুইয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে? ও তো ঝড়ে পড়ে গেছে। কোথায় ঝড়? আজ সারাদিন ধরে অসহ্য গুমোট চলেছে, পাতা নড়েনি গাছপালার, আর তুই বলছিস ঝড়ে পড়েছে? ওটা শিগগির। ওর তলা দিয়ে গলে যা না তুই। তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধে হয় না? না রে, কিচ্ছু করব না। তোর ভয় করে তুই ডিঙিয়ে যা। তাও যাব না। পথ পরিষ্কার না করলে যাবই না আমি। সকাল হোক, তারপর দাদাকে গিয়ে বলি সব। গোবর্ধন আর অনুরোধ না করে বসে পড়ল সেখানে। বসে বসে মা কালী আর লক্ষ্মী আচার্যকে স্মরণ করতে লাগলো। এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হড়ার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে গিয়ে আসছে। দেখেই তো বুক শুকিয়ে গেল গোবর্ধনের। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো গোবর্ধন। মনে হলো এক্ষুনি হার্ট ফেল করবে বুঝি। কঙ্কাল দুটি এসে বলল, বলে সে গাছের দিকে তাকিয়ে বলল, সশব্দে সেই লম্বা লম্বা বাঁশঝাড়গুলো খাড়া হয়ে গেল। তখন গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে। পেছনে তখন বাঁশঝাড়ের ভেতর তিন ভূতের প্রচন্ড ধস্তাধস্তি, আর তার সঙ্গে আরো সব ভৌতিক শব্দ কানে এলো। আলাদপুরের একটি লোককে ভূতে ধরলো একবার। ভূতটা ভারী বেয়ারা, সব ওজা হাড় মারল তার কাছে। সেখানকার লোকেরা তখন ঠিক করলো লক্ষ্মী আচার্যকে ডাকতে যাবে। গ্রামের বেশ মাতব্বর গোছের দুজন লোক এসে হাজির হলো লক্ষ্মী আচার্যের কাছে। আচার্য তাদের চিনতেন। একজনের নাম ভজরি বিশ্বাস আর একজনের নাম কেষ্ট দাস। আচার্য বললেন, কি ব্যাপার রে ভজহরি, এমন অসময়ে? মুশকিল হয়েছে আচার্য মশাই। কেন কেন? আমাদের গ্রামে একজনকে ভূতে ধরেছে, বড় বেয়ারা ভূত, কিছুতেই ছাড়তে চাইছে না। সব রোজা হাড় মেনেছে তার কাছে। এখন একমাত্র আপনিই ভরসা। আপনি গিয়ে না ছাড়ালে মারা যাবে বেচারি। তা না হয় ছাড়াবো, কিন্তু যত ভূতের কি তোদেরই ধরে? কই, আমাকে তো ধরে না। কি যে বলেন আচার্য, আপনি হলেন গুণিনের সেরা গুণিন।
ভূতেরা আপনাকে কাঁধে নিয়ে ঘোরে, আপনার আজ্ঞাবহ। আমাদের ভাগ্য যে আপনার মতো লোককে আমরা বিপদে পাই। আচার্যি হেসে বললেন, চল চল, দেখি কি রকম ভূতে ধরেছে তোদের লোককে। খুব তালে এসে পড়েছিস, না হলে আর একটু পরে আমি বেরিয়ে যেতাম। আচার্যি চললেন আলাদপুরে। আলাদপুরে পৌঁছানো মাত্রই গাঁয়ের উৎসাহী লোকেরা সবাই চলল আচার্যি পিছু পিছু। গুণিনের সেরা গুণিন এসেছে, তার ভূত ছাড়ানো দেখতে হবে বই কি। খবর পেয়ে আশপাশের গ্রাম থেকেও বহু লোক ছুটল। আচার্যির ডাক পড়েছে যখন, ব্যাপারটা তখন নিশ্চয়ই সাংঘাতিক। আচার্যি রুগী দেখলেন। রুগীর চোখ মুখের ভাব দেখে বললেন, এই হুঁ বলাটা আচার্যির বৈশিষ্ট্য। কোনো জটিলতা দেখলেই তাহলেই লোকেরা বুঝে নেবে অবস্থা গুরুতর। হুঁ বলে আচার্যি বললেন, দাও দুটো সর্ষে চোয়া আর গুটি কত প্যাকাটি দাও। রুগীর বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে সর্ষে চুঁইয়ে প্যাকাটি ভেঙে আচার্যিকে এগিয়ে দিল। আচার্যি ভৈরবের মতো দাঁড়িয়ে মন্ত্র বলে সেই সর্ষে চোয়া ছুঁড়ে দিলেন রোগীর গায়ে। আর যায় কোথা, রুগী তখন বাবারে মারে। তারপর প্যাকাটির মাথায় আগুন ধরিয়ে সেই আগুন নিভিয়ে পেছনের ফুটোতে ফুঁ দিয়ে মুখে ধোঁয়া দিলেন আচার্যি। রুগী তো কাটা ছাগলের মতো ধরফর করতে লাগলো তখন। ওরে তোর দুটি পায়ে পড়ি, আমায় অমন করিস না রে, আমি এক্ষুনি ওকে ছেড়ে যাচ্ছি। আচার্যি বললেন, তা তো যাবি রে বেটা, কিন্তু ধরেছিলি কেন? আর কথা নেই। ভূতে পাওয়া রোগী একদম চুপ, কেবল গো গো করে। আচার্যি বললেন, কই রে, কি হলো? বল, ওকে কেন ধরেছিলিস? ও কেন আমার গায়ে মাছ ধোয়ার জল ছুঁড়ে দিয়েছিল? তুই ছিলিস কোথায়? আমি ওদের ছাঁচ তলাতে দাঁড়িয়েছিলুম। কেন তুই ওদের ছাঁচ তলায় ছিলিস? ও কি ইচ্ছা করে তোকে দেখে তোর গায়ে ফেলেছে নাকি? না, আমাকে সরে যেতে না বলে ফেলেছে কেন? বেশ করেছে ফেলেছে। তা তুই যখন দেখলি ও জল ফেলতে আসছে, তখন তুই বা সরে গেলি না কেন? বারে, আমি কি ওকে দেখেছি? ওদের ছাঁচ তলায় দাঁড়িয়ে তুই ওকে দেখতে পেলি না, আর ও তোকে দেখতে না পেয়ে তোর গায়ে জল ফেলেছে বলে তুই ওকে ধরলি। রুগী তখন প্যাঁচে পড়ে চুপ করে যায়। আচার্যি বললেন, তার মানে ইচ্ছা করে ওকে ধরবি বলে তুই জল গা পেতে নিয়েছিস? না, তা কেন? আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই থাকিস কোথায়? মজুমদার আর ঈশান কোণে। এই গ্রামের কাছাকাছি আমি থাকি, তুই জানতিস না? জানতুম। তাহলে কেন ধরেছিস বল? তোর গ্রামের লোককে তো ধরিনি আচার্যি। ওরে বেটা, যাক, তুই একে ছাড়বি কিনা বল? ছেড়ে দেব, সত্যি ছেড়ে দেব। ছেড়ে দেব নয়, এক্ষুনি ছাড়। তুই আগে চলে যা, তারপর ছাড়ছি। না, তোকে এক্ষুনি ছাড়তে হবে। এক্ষুনি? হ্যাঁ। অবাক কাণ্ড, যে লোক একটু আগেও ধুলোয় সে ছটফট করছিল, সে আবার সুস্থ হয়ে আচার্যিকে প্রণাম করে উঠে বসল। সকলে জয়ধ্বনি করল আচার্যির। বলল, বাবা, এ কি যাতা লোক! মনে করো ভূতে আচার্যির পালকি বয়। কত ভূত জব্দ হলো, তো এ বেটা কোন ছাড়? ওহ, এই যে ভেলকি দেখলুম রে ভাই। বলে যে যার বাড়ি চলে গেল। আচার্যি নিজেও পাওনা গন্ডা বুঝে নিয়ে সন্ধ্যের পর ভূতের কাঁধে চেপে ফিরে এলেন। পরের দিন সকালে আলাদপুরের লোকেরা আবার এসে হাজির হলো। সেই ভজহরি বিশ্বাস কৃষ্ণদাস আবার এলো। এসে হাত জোড় করে বলল, প্রণাম হয়ে আচার্যি মশাই,
আচার্যি তখন দাওয়ায় বসে গঞ্জিকা সেবন করছিলেন। বললেন, কি ব্যাপার হে, আবার কি মনে করে? ব্যাপার সাংঘাতিক আচার্য মশাই, আপনি চলে আসার পরই ভূতটা আবার এসে ধরেছে রুগীটাকে। গঞ্জিকার কলকেটা রেখে দিয়ে লাল রক্ত জবার মতো চোখ দুটো পাকিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন আচার্যি। আবার এসেছে? এত বড় স্পর্ধা! রাগে উত্তেজনায় আচার্যি ঠক ঠক করে কাঁপতে লাগলেন। রাগলে তাকে ভয়ঙ্কর দেখায়, আস্ত মানুষটাই যেন পাল্টে যায় অদ্ভুতভাবে। মুখখানি কঠিন হয়ে ওঠে, গালে ভাঁজ পড়ে, কপাল কুঁচকে যায়, ভয়ঙ্কর দেখায়। আচার্যি বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু গেলে কি হবে? তাকে আসতে দেখেই ভূতটা ছেড়ে পালালো। রুগী তখন আবার সুস্থ দেহে প্রণাম করলো তাকে, বলল, কি হবে আচার্য মশাই? কিচ্ছু হবে না, কোনো ভয় নেই, আমি তো আছি। আচার্য মশাই চলে গেলেই ভূতটা ভর করে লোকটিকে, আর তাকে আসতে দেখলেই ছেড়ে পালিয়ে যায়। মহা মুশকিল। আচার্যি ভূতের ঠ্যাটামো দেখে চটে যান। যাবেন নাই বা কেন? এসব ঝামেলা আর ভালো লাগে না তার। খুব কম করেও 80-র উপর বয়স হলো তার। মন্ত্রশক্তিতে ভূতকে তিনি বশ করেছেন, কিন্তু জড়া মৃত্যুকে জয় করবেন কি করে? এই বয়সে কি আর ভূতের সঙ্গে ছ্যাঁচড়ামো করতে ভালো লাগে? শেষে একদিন রেগে বললেন, ঠিক আছে, আজ একটা হেস্তনেস্ত করবই এর। তারপর রুগীর বাড়ির লোকেদের বললেন, দেখ, আজ আর আমি যাব না, তবে কাল তোরা কেউ যেন ডাকতে আসিস না আমাকে। আমি রোজ যে সময় যাই, কাল তার চেয়ে আমি আগেই যাব। আর আমি গেলে কেউ যেন ব্যস্ত হোস না, কারণ আমি যে গেছি এই কথাটা রুগী যেন কোনো রকমে জানতে না পারে। কাল একটা শেষ বোঝাপড়া করতে চাই আমি। ভজহরি ও কেষ্টদাস ফিরে এলো। পরদিন লক্ষ্মী আচার্যি ঠিক দুপুর বেলায় চললেন ভূত ছাড়াতে। আলাদপুরে পৌঁছেই আচার্যি করলেন কি, সর্বাগ্যে এক মুঠো ধুলো মন্ত্র পড়ে বাড়িটার চারপাশে গণ্ডি দিয়ে দিলেন। তারপর সোজা গিয়ে ঢুকলেন রুগীর ঘরে। রুগী তো আচার্যকে দেখে আঁতকে উঠল। তার পেটের পিলে মাথায় উঠে গেছে তখন। এমন অপ্রত্যাশিত ভাবে ধরা পড়ে গিয়ে হাউমাউ করে উঠল সে। কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য, পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে গেল সে। রুগী আবার সুস্থ হয়ে প্রণাম করলো আচার্যকে। অতি কষ্টে চি চি করে বলল, মরে গেলুম আচার্যি, আর তো পারি না। এই মাত্র আপনাকে দেখে আমাকে ছেড়েছে, আপনি চলে গেলেই আবার ধরবে আমায়। আচার্যি বললেন, চুপ করে বসে থাকো তুমি। ওর যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি, আবার এক্ষুনি এসে ধরবেও তোমাকে। আচার্যের কথা শেষ হতে না হতে চেঁচিয়ে উঠল, চোখ লাল করে বলল, ধরবে না তো কি করবে শুনি? এত লোকের অল আউটও হয়, তোর হয় না? তোর কি এমন পাকা ধানে মই দিয়েছি আমি যে আমাকে তাড়াবার জন্য এমন উঠে পড়ে লেগেছিস? আচার্যি বজ্র গম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুই গন্ডি দিলি? আজ তোর সাধ্য করব বলে গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগাল দিল আচার্যকে। আচার্যি রোগীকে বললেন,
তুই সেদিন বললি আমি ওকে ছেড়ে যাব, তা আবার কেন ধরলি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মরার খুলি বের করলেন। খুলিটা দেখেই তো লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু চ্যানেলের জামাই বিশুর করটি ওটা। ও যে আমি চিনি। বিশুকে সাপে কাটলো সেবার রথের দিনে, তা সে মোড়া কেউ পোড়াতে দিল না। গাঁয়ের লোকেরা বলল কলার মাঞ্জাসে করে ওটা খালের জলে ভাসিয়ে দাও। সেই মোড়া বাবুর মায়ের খালে ভেসে ঠেকল গিয়ে হরারডাঙ্গার চটানে। শেয়াল কুকুরে ছিঁড়াছিঁড়ি করলো। মাথাটা নিয়ে তুই প্রেত পুজো করে পচালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করলেন, বললেন, দেখেছিস তো? ওটা কি রে আচার্যি? 7ই নক্ষত্রের জল। আচার্যি মরার মাথার খুলিতে 7ই নক্ষত্রের জল ঢেলে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কিসব মন্ত্র পড়লেন। তারপর সে জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাপরে মারে করে উঠল। ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে। তোকে আজ ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। দেখ আচার্যি, মুখ সামলে কথা বলবি। আমাকে তুই যাতা মনে করিসনি। এককালে আমি মস্ত পণ্ডিত ছিলুম, আজ কর্মদোষে প্রেতজনি পেয়েছে তাই। যা বললি তা আর কোনোদিনও বলবি না। বেশ করব, বলবো। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এরকম ছ্যাঁচড়ামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে সমীহ করে কথা বলবি। বেশ বলবো। তুই সত্যিই পণ্ডিত কি অকাট মুখ্যু তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্যি একটু সময় কি যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধনু কে ভেঙেছিল? তোর মোড়া বাবা ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আসে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি না। আমায় এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। এখন কি ছাড়বো? আগে তুই স্বীকার কর যে তুই মুখ্যু, তবে ছাড়বো। তা কেন করব? তবে কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্যি বললেন, বেশ তাই করছি। বল দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই। না বললে আমিও ছাড়বো না, আরো গালাগালি দেব। একান্তই বলাবি তাহলে? হ্যাঁ। তবে শোন, সীতার পতির যে নাম, দশরথের বড় ছেলের সেই নাম। এই রকম উত্তর তো আমি চাই না। আর আমাকে জ্বালাস না আচার্যি, ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি 3 সত্যি করেছি, আর কখনো এ ত্রিসীমানায় আসবো না। এবার আমায় ছেড়ে দে। যা, দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কি চিহ্ন চাস তুই বল? এই সিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল। আমায় অন্য কিছু করতে বল আচার্যি। তবে ওই জুতো জোড়াটা নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, পাকুড় গাছে একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি, গন্ডি মুছে দে। আচার্যি গন্ডি মুছে দিলেন। তারপর সকলকে বললেন, পাকুড় গাছে ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে ফেলে। কেননা ভূতে ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায়, তবে সে সময় পড়ে গেলে হয় অঙ্গহানি, না হলে মৃত্যু হতে পারে। তখন রোজার বাবারও আর সাধ্য থাকে না কিছু করবার। যা হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবেই টলতে টলতে রাস্তা ধরে পাকুড় গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। পাকুড় তলায় যাওয়া মাত্রই বিরাট একটা কাঁচা ডাল সকলের সামনে
খুব জোরে চোখ মরমর শব্দে ভেঙে পড়ল গাছতলায়। আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়া, যেন ঝড় উঠল। ধুলোকুটো শূন্যে উঠে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রুগীর বাড়ির লোকেরা ধরে ফেললো রুগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রা বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যির ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার চেয়ে সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরো বহু ঘটনায় সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি খেপে যেতেন, বলতেন, বেরো শালারা, যা করেছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে, আমি কি করেছি রে? আমায় তো সমত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না। কাজেই আচার্যির কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সচরাচর যেত না। আচার্যি গুণীন মানুষ তো দিনরাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধে হলেই ভূতের কাঁধে চেপে যেতেন হরার ডাঙায়, হরিহর ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। কালো কালো ছায়া ছায়া ভূতেরা আলোর রেখার মতো কঙ্কালের দল ঝুপঝাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশানের সব থেকে উঠে আসতো কায়াহীন ছায়ারা। আচার্যি গাঁজার কলিকেটা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাতে নিয়ে সাজতে বসতো। চিতা থেকে ফুঁ দিয়ে আগুন বের করে ধরাতো, তারপর বলতো, আচার্যি এক টান দিয়ে ভূতেদের হাতে তুলে দিতেন সেই কলকিটা। তারপর সেটা হাতে হাতে ঘুরতো। আড়ালে আবডালে লুকিয়ে এই দৃশ্য যারা দেখতো তারা এসে গল্প করতো অন্যদের কাছে। সকলেই অবাক হয়ে যেত শুনে, চোখ দুটো বিস্ময় বিস্ফারিত হয়ে উঠত। পেঁচোই পেয়েছে একটি ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে তার শরীর। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে কখনো বাঁচে? খবর গেল আচার্যির কাছে। বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরল আচার্যির। দয়া করুন আচার্যি মশাই। দয়া তো করছি রে বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে। ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি যাচ্ছি। একলা যাবে? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবে তখন যা হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা চলল হরার ডাঙার চটানে। বাবুর মায়ের খালের ধারে আসতে কে যেন বলল, তুই এখানে বস মা, ছেলেটাকে দে। ছেলের মা খালের ধারে বসে পড়ল। দে ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকে তো দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে নিচ্ছি। ছেলেকে তুলে ধরল মা। অমনি কোথা থেকে দুটো হাত এসে নিয়ে নিল ছেলেটাকে। লক্ষ্মী আচার্যি শ্মশানে ছিলেন। সে হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখল। আচার্যি বললেন, এখানে রাখলি কেন? চিতার ওপর শুইয়ে দিয়ে আয়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠল। না না, আতুরের ছেলে, ওকে চিতায় শোয়াবেন না, কচি গা, বড্ড লাগবে।
আচার্যি গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলুম না। আচার্যি বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, উঠবি না, কোনো কথাও বলবি না। তারপর কার উদ্দেশ্যে যেন বললেন, কই রে, চিতার ওপর রেখে যা ছেলেটাকে। অমনি কোত্থেকে সেই দুটো হাত এসে চিতার ওপর রেখে গেল ছেলেটাকে। ছেলে তো নয়, যেন রক্ত মাংসের পিণ্ড, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে ছেলেটির শরীর। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে এসেছে, আচার্যি তখন ছেলের মাকে বললেন, যা, তুই তোর ছেলেকে নিয়ে এবার বাড়ি চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল। আহা, উঠিস না, বস, বলে চিতার দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো। আচার্যির ভেলকিতে সবই সম্ভব। 4 দিনের ছেলে পা পা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। তারপর আচার্যি বললেন, খুব বাঁচা বেঁচে গিয়েছে, তবে আর কোনো ভয় নেই। কাল একটা মাদুলি করে দেব, সেটা ছেলের গলায় পরিয়ে দিস। ছেলের মা ছেলেকে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্যির যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এইভাবেই দিন যায়। তারপর একদিন যখন আচার্যি ভূতের কাঁধে চেপে পালকিতে হরার ডাঙায় যাচ্ছিলেন, তখন পালকি বইতে বইতে ভূতেরা বলল, আচ্ছা গুণিন, গুণিন তো নেশায় চুর। কি রে? আচ্ছা তুই এত সাহস পেলি কোত্থেকে রে? কেন, আমার ব্রহ্মময়ী মায়ের কাছ থেকে পেয়েছি। সত্যি গুণিন, তোর মতো সাহসী লোক আমরা কোনোদিন দেখিনি। এই যে তুই আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, তোর কি কোনো কিছুতেই ভয় করে না? হাজার হলেও মানুষ তো তুই। তোরা দেখছি ভূত তো ভূত, ভয় থাকলে কি আর তোদের কাঁধে চেপে ঘুরে বেড়ায়? তা বটে, তা বটে। কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছিস? না, মতলব আর কি, হাজার হলেও তুই আমাদের মনে, তাই জিজ্ঞাসা করছিলাম তোর যদি কোনো কিছুতে ভয় থাকে আমরা সেই ভয়টা ভেঙে দেবো আর কি, এই যা। এই কথা রোজই চলে। আচার্যি বলেন, তোরা দেখছি জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুণিন। আচার্যি বলেন, আমি কাউকে ভয় করি না, কোনো ব্যাটাকে ভয় করি না। ভূতেরা চুপ করে যায়। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা আচার্যির পালকি বয়ে আনছিল। তিনি সেদিন দারুণ নেশা করেছিলেন। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে আচার্যি শ্মশানে যাচ্ছিলেন জপ করতে। অন্য দিনের মতো সেদিনও ভূতেরা বলল, বল না গুণিন, তোর কিসে ভয়? আচার্যি বললেন, ভয় আবার কিসের? বল না বাবা। নেশায় আরক্ত চোখ দুটিকে একবার চারিদিকে ঘুরিয়ে নিয়ে আচার্যি বললেন, একান্তই শুনবি তাহলে? হ্যাঁ হ্যাঁ, শুনবো। ভয় অবশ্য তেমন কিছু নয়, তবে তবে? তবে কি, বল না।
শ্মশানে নামবার মুখে যে শেওড়া গাছটা আছে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, ওই গাছের ডালে তো শশধর নাপিত গলায় দড়ি দিয়েছিল। হ্যাঁ, ওই শেওড়া গাছের ডাল থেকে একটা পাখি বিকট শব্দে ডেকে ওঠে। ডাকে? রোজ ডাকে? ওই পাখিটা যখন আচমকা ডেকে ওঠে তখন কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। এই যা, আর কিছু নয়। এ হে, এই কথা! তা আমাদের আগে বলিসনি কেন গুনিন? দেখ না, বেটাকে শেষ করে দিচ্ছি এক্ষুনি। দিবি? দে, একেবারে খতম করে দে বেটাকে। তার বলতে? কিছুক্ষণ পরেই হরার ডাঙা এসে গেল, আর চড়ের ঢালে শ্মশানে নামবার মুখে বিপর্যয়টা ঘটে গেল হঠাৎ। ঘুটঘুটটি অন্ধকারে বনে বাজারের ভেতর থেকে পাখিটা বিকট শব্দে ডেকে উঠল সেদিনও। চমকে উঠল গুণী, আর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ যেন তার পালকিটাকে দেশলাইয়ের খোলের মতো ছুঁড়ে ফেলে দিল। অমনি কুটি কুটি গলায় কারা যেন ভীষণ রবে ডেকে উঠল সেই পাখিটার স্বর নকল করে। শুধু তারাই নয়, চারপাশ থেকে তখন সে কি হাসি! শ্মশানের চিতা থেকে যেন হাজার হাজার কায়াহীন ছায়া এলোমেলো উঠে দাঁড়ালো। গুণিন বুঝতে পারলেন আজ তার নিস্তার নেই। নেশার ঘোর কেটে গেছে তখন, বুক ঢিপ ঢিপ করছে ভয়ে। ছিটকে পড়ে গিয়ে সারা গায়ে কি অসহ্য যন্ত্রণা, কোমরের অস্থি সন্ধিটা ভেঙে গেল বুঝি। বুকটা ভিজে ভিজে ঠেকছে, বোধহয় নাক দিয়ে রক্ত ঝরছে। আচার্যি দেখতে পেলেন দুটো হাত পোড়া হাত ক্রমশ ধীরে ধীরে তার গলার কাছে এগিয়ে আসছে। শেষ হলো আজকের গল্প, লক্ষ্মী আচার্যির গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং গল্প সম্বন্ধে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।